ছোট বল। আগে শপিং করব, করে বাফেটে খেয়ে তারপর সিনেমা দেখব। ঠিক আছে। কি ব্যাপার, বাড়ি ঘর দুয়ারের এই অবস্থা কেন? সেটা তো আমিও দেখছি। নিশ্চিত ঝাড়ু দেয় নাই। দাঁড়া। আম্মা, আম্মা! বোমা ডাকতেছো কেন? ডাকতেছি কেন কি করেন? ওখানে বসে কি ঘুমান নাকি? আমি তো বইসা থাকি না রে মা, আমি তো ওই লাকড়ি চুলে রান্না করতেছিলাম। তোমরা তো ওই বিল্ডিংয়ের ভিতরে তোমাদের রান্না করে আমার রান্না করতে দেও না, বলো যে ঘর নাকি কালো হয়ে যাবে ধোঁয়াতে। বাহ, কি সুন্দর কথা বলেন। বসে থাকেননি তো, রান্না কি আপনি দৌড়াই দৌড়াই করছেন? রান্না তো বসে বসে করছেন। আর যে রান্না করছেন যে, তার আগে কি আপনার খেয়াল আছে বাড়ি ঘর দর কিছু পরিষ্কার হয় নাই? খেয়াল থাকবে কি করে? তার তো এই খেয়াল থাকে না, তার খেয়াল থাকে খাওনের। কখন রান্না হবে, রান্না হলেই তো গামলা ভরে খেতে পারবে, সেই ধান্দায় থাকে সব সময়। এত খাওনের চিন্তা করলে হবে? হ্যাঁ, এই যে সংসারের সব কাজ যে আপনার একাই করতে হবে, এইটা মাথা থাকে না? হ্যাঁ, শুধু রান্নাই করেন, সারাদিন বসে রান্নাই করেন, আর কাজ কখন করবেন? রান্না কেন করবে না বলো ভাবি? কারণ সে যখন রান্না করে চুলার ধারে বসে তো আগেই খেতে পারে, নিজের পেটটা ভরে তারপরে আমাদেরকে খাবার এনে দেয়। মাগো, আমার শরীরটা আজকে কদিন ধরে ভালো না, জ্বর। আমি এই শরীরে জ্বর নেই তো রান্না বান্না কাজ কাম সবই করতেছি। এখন তোমরা যদি বলো এইগুলো ঝাড়ু দিতে, এতগুলো কাজ আমি কেমনে করি মা? এই নাটক করেন না, একদম নাটক করেন না। অসুস্থতার ভান ধরতেছেন তাই না? মানুষ অসুস্থ হইলে ওষুধ খায়, আর এ ওষুধ মনে হয় সিমেন্ট মনে করে খায়, সব সময় ওষুধের ধান্দা করে। শোনেন, আপনি তো মাসে 30 দিনই অসুস্থ থাকেন, সব সময় বলেন আমি অসুস্থ আমি অসুস্থ। এত অসুস্থতা দেখাবেন না, কারণ বাড়িতে কাজের বুয়া নাই, সমস্ত কাজ আপনার একার করতে হবে আপনার হাতে, বুঝছেন? আমরা তো কোনো কাজ করি না। কাকে কি বলছো ভাবি? কিছু বললেই তো সে নাকে কান্না শুরু করে দেয়। তার মাথায় যন্ত্রণা, গায়ে জ্বর, গায়ে ব্যথা, হাতে ব্যথা। বলি কি, সারাদিন বসে শুয়ে খেলে তো গায়ে হাত পায়ে ব্যথা করবে। একটু গাটা নাড়িয়ে খান, নাড়িয়ে খেলেই না হয় রোগ কমবে। আর শোনেন, আমরা দুজনে বাইরে যাচ্ছি, বুঝতে পেরেছেন? এসে যেন দেখি সমস্ত কাজ আপনি টিপটাপ করে রেখে দিয়েছেন, বুঝতে পেরেছেন? দাঁড়ান, এই যে ধরেন, আরে ধরেন, ভালো করে ঘরটা ঝাড়ু দেবেন, উঠোন ঝাড়ু দেবেন, বাড়ি ঘর দুয়ার চকচকা করে রাখবেন। আপনার ছেলেরা আসলে খাবার দেবেন, আমাদের আসতে একটু দেরি হবে, বুঝতে পেরেছেন? এই চল। আর শুনেন, আমরা আসার আগে প্রত্যেকটা কাজ পই পই করে ঠিকঠাক করবেন। আমরা যদি এসে দেখি ঘর নোংরা, খাবার দাবার ঠিক মতো হয়নি, বাসন কোসন দেওয়া হয়নি, তাহলে কিন্তু আপনার খবর আছে। চল। দেখ ছোট, এবার কিন্তু ব্যবসায় আমাদের ভালোই প্রফিট হয়েছে। আমি বলি কি, তোর বউকে আর আমার বউকে আমরা কিছু জুয়েলারি কিনে দিই, খুশি হবে। হ্যাঁ, বউ খুশি তো জগৎ খুশি। এক্স্যাক্টলি, ওদের খুশি রাখতে পারলেই আমাদের সব। দেখ, দেখেছিস মায়ের কাণ্ড দেখেছিস? এই যে পুকুর ঘাটের সামনে এসে সে শুয়ে আছে, এটা কোনো কথা বল? যখন তখন যেখানে সেখানে এভাবে শুয়ে থাকবে? আমার মায়ের হচ্ছে যেখানেই রাত সেখানেই কাত। না না, রাতে কোথায়, দিনের বেলাও তো সে কাঁথে পড়ে আছে। না রে ভাইয়া, মাকে নিয়ে আর পারলাম না, মানে আমাদেরকে একদম জ্বালাইয়া শেষ করে দিচ্ছে। এই বয়সে এসে কোথায় একটু আমাদের শান্তি দিবে, তা না দিয়ে চল তো চল দেখি আবার ওখানে কেন ঘুমাচ্ছে। চল। মা, এই মা, এখানে ঘুমাচ্ছ কেন? এ মা, এই ঘুমাচ্ছ কেন তুমি এখানে? মারে নিয়ে আর পারলাম না রে ভাইয়া। আশ্চর্য না, এখানে ঘুমাবে? এই মা, এই, আরে এই মা, এই ঘুমাচ্ছ এই মা, কেন কি তুমি? হয়েছে তোমার? ঘুমাচ্ছ কেন? ওঠো, এখানে ঘুমানো। আমি তো ওঠো ওঠো। আমি তো ওঠো ওঠো ওঠো। ঘুমাইতেছি না। আরে মা, তুমি যেখানে সেখানে শুয়ে পড়বা। আমি তো এখানে ঘুমায় পড়ি নাই বাজান, আমি মাথা ঘুরায় পড়ে গেছিলাম। বৌমারা আমারে বইলে গেল এগুলো ঝাড়ু দিয়া পরিষ্কার করতে। আমি বলছি আমার শরীরটা ভালো না, জ্বর আসছে, তাও বলে গেল এগুলো পরিষ্কার করতে। আমি
বললাম যে আচ্ছা তোমরা যদি খুশি থাকো, বৌমাকেও ভয়ে আমি এগুলা পরিষ্কার করতে নিলাম। তখন আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছি রে বাজান। তারপর আমি আর কিছু কইতে পারি নাই। এগুলো কোনো কথা বলে মা? মাথা ঘুরে পড়ে গেছে। মা তোমার নিয়ে আর পারলাম না, তুমি একদম আমাদেরকে জ্বালায় শেষ করে ফেলতেছো মা। আচ্ছা শোনো, তোমার বৌমারা যেহেতু বলে গেছে ঝাড়ু দিতে হবে, তার মানে ঝাড়ু তো দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওদের কথার কোনো নড়চড় করা যাবে না। তুমি এক কাজ করো, তুমি পুরোটা ঝাড়ু দাও, আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, তুমি এসে আমাদের খাওয়া দাওয়াটা বেড়ে দিবে, ঠিক আছে? কিন্তু বাবা আমার শরীরে তো অনেক জোর। আজকে কদিন ধরে জোর নিয়েই তো আমি কাজ কাম করতেছি। আমার একটু বিশ্রাম নিতে দিবে বাজান। আমি আর ভাই, মা তো বিশ্রাম নিতে যাচ্ছে, একটু বিশ্রাম দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেহেতু বিশ্রাম নিতে চাচ্ছ, তুমি এক কাজ করো, কিছুক্ষণ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ এখানে শুয়ে পড়ো মা। এই যে ঠিক মা আছে, ঠিক তাহলে আছে। এখন বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ 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 এখানে মা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর পুরো এরিয়াটা ঝাড়ু দিয়ে তারপরে ভিতরে এসে আমাদের খাবার দাও, আমরা একটু ফ্রেশ হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থাকো। বাবারে মাগো, মাল্লা আল্লাহ গো, রিয়াদ, তোমাদের ডাকার কারণ হচ্ছে তোমার ভাইকে দিয়ে তো আর কিছু হবে না, কারণ তার মধ্যে কিচ্ছু নাই। তার মধ্যে শুধু কমেডি কমেডি কমেডিতে ভরপুর, সিরিয়াস বলতে কোনো বিষয়ই তার মধ্যে নেই। এখন তোমার মাকে নিয়ে কি করবে সেটা বলো। ঠিক বলেছো ভাবি, আমিও তো অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে মাকে নিয়ে কি করা যায়। ভাবি এক কাজ করি না, মাকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। এই না না না, কি বলে, ও কি পাগল হয়ে গেছে নাকি? মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? শোনো ছোট বউ, আমার মাকে তো তুমি চিনো না। বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে এমন আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার চেঁচিমেচি করবে, আশপাশের লোকজন জড়ো হয়ে যাবে, তখন কালারটা আমরা হব। বুঝতে পেরেছো? সেটাও ভুল কিছু বলেনি। আপনার যে মা, এতদিন তো আমরা দুজন তাকে শুদ্ধই করে যাচ্ছি। তাহলে কি করা যায় বলো তো? আচ্ছা ভাইয়া, একটা কাজ করলে কেমন হয়? আমার একটা আইডিয়া আসছে। অনেক দূরে কোথাও, মানে জনতার ভিড়ে মাকে রেখে আসি, তাহলে হারিয়ে যাবে। আই তুই চুপ থাকো তো, ভাইয়া তো কমেডি, তুমি মহা কমেডি। এই ও ও যা বললো ঠিকই বলেছে। আমরা এক কাজ করতে পারতাম অবশ্য, যদি আম্মু বোকা হতো। ধরো আম্মু যদি বোকা হতো বা কথা বলতে না পারতো, তাহলে ঢাকার বাণিজ্য মেলায় নিয়ে গিয়ে মাকে ছেড়ে দিয়ে আসতাম, মা হারায় যেত। কিন্তু সে তো কথা বলতে পারে, সে আমাদের বাসার ঠিকানা জানে, ছেলে মেয়েদের নাম জানে, ছেলের বউদের নাম জানে, সবার অ্যাড্রেস জানে। দিন শেষে কি বলবে, আমি হারিয়ে গিয়েছি, আলমডাঙ্গায় গিয়ে আমাকে দিয়ে আসো, তো তারপরে এখানে চলে আসবে, তখন কি করবে? আসলে তোমরা কেউ কোনো কাজের না, তোমাদের মাথা থেকে কোনো বুদ্ধি জাস্ট বের হয় না। যত বুদ্ধি আমার মাথা থেকেই বের করতে হবে। শোনো, তোমার মাকে নিয়ে যতদিন এই সংসারে থাকবো, ততদিন শুধু বিপদ আর বিপদ বাড়বে। এই যে তোমার মার জন্য আমার পেট খারাপ হয়েছে, আমার হসপিটালে কতদিন ভর্তি থাকতে হয়েছে বলো তো? হ্যাঁ, যে খাবারটা খাবো সেই খাবারের দিকেই লোলব দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকে। ওইভাবে তাকিয়ে থাকলে পেট খারাপ হয় না বলো? আইডিয়া আমি পেয়ে গেছি, মাকে কি করতে হবে। এই যে তুমি বললে না খাবারের কথা, মানুষ বাঁচে কিসে? খাবারে। খাবারে মানুষ বাঁচে। এখন ধরো আমরা যদি মাকে খাবার না দেই, মানে আস্তে আস্তে দিনের পর দিন অল্প অল্প করে খাবার কমিয়ে দিতে 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 না খাইয়ে মেরে ফেলতে পারি, তাহলেই তো হলো। আরে দেখছো ভাইয়ের মাথায় কি বুদ্ধি। এই চুপ থাকো। আরে এসব কিছুই হবে না, কারণ রান্না তো সেই করে, রান্না শেষ করে নিজে উদরপূর্তি করেই না হয় আমাদেরকে খেতে দিবে। তাকে না খাইয়ে রাখার প্ল্যান তোমাদের ভেস্তে গেছে। আরে মা তো সারা জীবন আছে, মাকে নিয়ে আমরা গসিপ করতে পারবো। কিন্তু আমার কার্ডে একটা অফার আসছে, বাই 1 গেট 3 ফ্রি, তাও পারফেক্ট। চলো না আমরা খেতে যাই। খেতে খেতে আলোচনা করবো, চলো। আরে এখানে কি হ্যাঁ, ঠিক আছে, চলো। আমি না বেশি বুঝো। শুরু করলাম তোমরা বলো তো? কি হয়েছে? একটা কথা বলতে ভুলে গেছিলাম। ভুলে গেছো তো? কি হয়েছে? 100 বার ভুলে যাবে, যখন ভুলে যাবে, যখন মনে পড়বে তখন আবার বলে দিবে। বলো কি হয়েছে? তুমি বাজার থেকে আসার সময় 7টা ইলিশ মাছ নিয়ে আসবে। 7টা ইলিশ মাছ? ইলিশ মাছের তো খুব দাম। 7টা ইলিশ মাছ দিয়ে কি করবে? আহা, 5টা আমাদের বাড়িতে পাঠাবো, আমার মা খেতে চেয়েছে, আর 2টা এই বাড়িতে রাখবো, এই বাড়িতে রান্না করার জন্য। আর শোনো,
ইলিশ মাছগুলো একটু বড় বড় দেখে আনবে। জানো এক একটা ইলিশ মাছের 1 থেকে 1.5 কেজি ওজন হয়, ঠিক আছে? আর যেন পদ্মার ইলিশ হয়, রান্না করলেই যেন ঘ্রাণ আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়, ঠিক আছে? অবশ্যই শ্বশুর বাড়িতে ইলিশ মাছ পাঠাবো, যদি ঘ্রাণ চারদিকে না ছড়ালো, শাশুড়ি যদি বলতেই না পারলো যে জামাই আমার জন্য ইলিশ মাছ পাঠিয়েছে, তাহলে কিসের ইলিশ মাছ পাঠালাম? তুমি তো আমাকে 1-1.5 কেজির কথা বলেছো। আমি বাজারে গিয়ে সবচেয়ে বড় ইলিশটা আনবো। আচ্ছা, পেটের ভিতর কি ডিম থাকবে? হ্যাঁ, ডিম আনবে তো, কারণ আমার আব্বা ডিম আবার অনেক পছন্দ করে। ও মাই গড, ডিমের ইলিশ পিস পিস করে কেটে সর্ষে বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে একেবারে আমার তো এখনই জিভে জল চলে আসছে। আর শোনো, আমাদের জন্য যে 2টা আনবা, ওটা কি দিয়ে রান্না করবা? আরে দুইটা তো, একটা হচ্ছে সরিষা ইলিশ করব, আর একটা এমনিতে ফ্রাই করে আমরা দুজনে মিলে খাবো। আচ্ছা শোনো, ইলিশ মাছ খুব দামি জিনিস, একটা অংশ যাতে নষ্ট না হয়, ঠিক আছে? লেজটাকে ভর্তা করবে, ওকে? আরে অংশ কি বলছো, একটা কাঁটাও নষ্ট হতে দিব না, কারণ ইলিশ মাছের কাঁটাও কিন্তু অনেক মজা লাগে। যখন মচমচ করে ভাজবো, একটা কামড় যখন দিব, ঘেরানেই তো পাগল হয়ে যাব। আর শোনো, ইলিশ মাছের সঙ্গে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো। কোল্ড ড্রিঙ্কস, ওকে, নিয়ে আসবো কোল্ড ড্রিঙ্কস, কোনো সমস্যা নেই। এক কাজ করো, আমি তো ইলিশ মাছ আনছি, তুমি বরং ভিতরে যাও, শ্বশুরবাড়িতে আর কি কি পাঠানো যায় ভাবো, মনে পড়লে ফোন দিয়ে দিও, আমি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তোমাকে কল দেবো, ঠিক আছে? আমি মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি যা কি কি লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসবো। বাবা, আজকে ইলিশ মাছ আনবে? হ্যাঁ, ইলিশ মাছ আনবো, ওই যে ওদের বাড়িতে পাঠাতে হবে। 4টা পদ্মার ইলিশ আনবো মা, একদম চকচকে রূপালী ইলিশ, দেখলেই কাছে খেয়ে ফেলতে ইচ্ছে করে। হ্যাঁ বাবা রে, কতদিন ইলিশ মাছ খাই না। তোর আব্বাই থাকতে ইলিশ মাছ আনতো, তখন খাইতাম। এখন ইলিশ মাছ আনলে তো বৌমারা আমার দেয়ই না। আজকে আমার একটু ইলিশ মাছের পেটিটা দিস। না মা, তোমাকে কোনো মাছ দেয়া হবে না। আসলে তোমার বয়স হয়েছে, পেটে সমস্যা, তার চেয়ে বড় কথা ধরো অ্যালার্জিক রিয়াকশন হবে তো। ইলিশ মাছ মানেই অ্যালার্জি, চুলকানি, স্ক্যাবিজ সব হবে। তখন কি হবে? ইলিশ মাছ খেয়ে তোমার চুলকানি হবে, পেটে গ্যাস হবে, আবার তাতে কি হবে? ওষুধ খরচ বাড়বে। কি দরকার মা, বয়স হয়েছে, এবার একটু বুঝে শুনে খাও, ইলিশ মাছ খেতে আসবে। মানে যখনই দেখেছো তোমার বৌমা একটা ইলিশ মাছ চেয়েছে তার বাবার বাড়িতে পাঠানোর জন্য, তখনই তোমার ইলিশ মাছ খাবার জন্য জিভ থেকে জল টপ টপ করে পড়ছে, তাই না? শিয়াল, থাকো, কাজ করো এখানে। এই শুনছো? আবার কেন পিছনে ডাকছো? আরে মা ফোন করেছিল, মা আমাকে বললো আমার হাতের কালা ভুনা নাকি মায়ের খেতে খুব ইচ্ছে করছে, তুমি আজকে আসার সময় 2 কেজি গরুর মাংস নিয়ে এসো। আর শোনো, অবশ্যই তেল চর্বি হাড় দেখে আনবা, আমার কিন্তু এগুলো একদম পছন্দ না, একদম পুরো সলিড মাংস নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে, আমার লক্ষ্মী বউটা বলেছে প্রয়োজনে 5 কেজি নিয়ে আসবো। না না না, 5 কেজি আনতে হবে না, তুমি 2 কেজি এনো, কিন্তু দেখে শুনে আনবে। মাংসে যেন একটু হাড় তেল চর্বি কিছুই না থাকে। তুমি কিন্তু খুব ভালো করে জানো, এই হাড় তেল চর্বি দেখলে কিন্তু আমার রাগ হয়ে যায়। আমি একদম সলিড মাংস চাই, যেটা রান্না করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি দোকানদারকে গিয়ে বলবো যে আমার লক্ষ্মী বউ চেয়েছে একদম হাড় ছাড়া অনলি মাংস শুধু দেওয়ার জন্য। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে। হ্যাঁ বাবা, গরু মাংস আনতে যাইতেছস? হ্যাঁ যাচ্ছি তো। আমার জন্য ছোট্ট একটা ইলিশ মাছ আনিস। হ্যাঁ, আমি 2 কেজি করে খামু, কতদিন ইলিশ মাছ খাই না। মা, তুমি কি ভুলে গেছো যে তোমার অ্যালার্জি প্রচুর পরিমাণে প্রবলেম? আর এই সারা বছর তো তোমার জন্য ওষুধ আনতে আনতে ক্লান্ত। আর তুমি অ্যালার্জি নিয়ে যত অ্যালার্জির সমস্যা প্রবলেম খাবার এগুলো তুমি খেতে চাও। তুমি খাবা হচ্ছে গিয়ে আলু ভর্তা, ডাল, সবজি, এগুলো হচ্ছে তোমার জন্য উপযোগী খাবার। আর তুমি নাকি ইলিশ মাছ খেতে চাচ্ছ। তোমার মার বয়স বুঝছো দিন দিন কমছে, মানুষ কোথায় বুড়ো হয়েছে আল্লাহ বিল্লার নাম করবে তা না, কেউ কিছু আনতে হলেই হয় তার আজকে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে তো কালকে গরুর মাংস তো পরশুদিন সরপুটি তো আর না জানি কি তার খেতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, ইলিশ মাছ আনতে হইব না। বৌমা, গরু মাংস রান্না করলে আমার একটু দিও।
আপনার মাথা খারাপ হয়েছে? আমার মা অনেকদিন পরে আমার হাতের কালাভুনা খেতে চেয়েছে। কোথায় আমি 2 কেজি মাংস নিয়ে নিজের হাতে মায়ের জন্য রান্না করতে নিয়ে যাব, আর সেখান থেকে আপনাকে দিব? ইম্পসিবল। আমি ওই মাংস থেকে ওদেরকেও দিচ্ছি না, আর আপনাকে দিব। আপনার কথা শুনলে মনে হয় কি আমরা সব আকাশ থেকে পড়েছি। এলিয়ান, আপনার সেবার যত্নের জন্য আমরা ব্যস্ত। আর মা, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর মাংসে আরও বেশি পরিমাণে অ্যালার্জি। তুমি গরুর মাংস, তারপর হচ্ছে ইলিশ মাছ, এগুলো থেকে অনেক দূরে থাকবা। তুমি অনলি খাবা শাক, সবজি, আলু ভর্তা, ডাল। ঠিক আছে মা? সেটা তোমার স্বাস্থ্যসম্মত খাবার। আচ্ছা ঠিক আছে, আমি আলু ভর্তা দিয়ে খাবো। ঠিক আছে, তাই করো। আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ, আপনি একটা মানুষ, আমাদের ঘাড়ের উপর বোঝা হয়ে 3 বেলা খাচ্ছেন, তারপর আপনার বাহানা আসে কোথা থেকে? আজকে ইলিশ, কালকে পুঁটি, তারপরের দিন সরপুঁটি, তারপর দিন রূপচাঁদা মাছ। শুনেন, জিহ্বাটা একটু ছোট করেন। 2 দিন পরে কবরে যাবেন, কবরে যেয়ে কি হিসাব দিবেন? আল্লাহ বিল্লাহর নাম করেন, ঘরের কাজ করেন। আমি কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু খাওয়া লাগবে না, আমি আলু ভর্তা দিয়ে খাবো। আরে, এটা তো ইলিশ মাছের লেজ, যেটা ভাবি রাতে ভর্তা করবো বলে রেখেছিল। আচ্ছা, তাহলে এখানে বসে বসে মজা করে ইলিশ মাছের লেজ খাওয়া হচ্ছে। তা খাচ্ছি, তোমার ইলিশ মাছের লেজ খাওয়া। আরে এই ছোট, কি হয়েছে বলতো? এভাবে টেনে নিয়ে আসলি কেন? ভাবি, তুমি যে আজ ইলিশ মাছ রান্না করেছিলে আর লেজটা রেখে দিয়েছিলে ভর্তা বানানোর জন্য, সেই লেজটা কোথায়? আছে তো, ভেজে রেখে দিয়েছি। রাতে ভর্তা করব, আমরা 4 জনে জমিয়ে খাবো। ভাবি, তোমার শেষা গুড়ে বালি। সেগুড়ে বালি মানে? শোন, তোর ভাইয়া কিন্তু অনেক শখ করেছে, ইলিশ মাছের লেজার ভর্তা খাবে। বুঝতে পেরেছিস? তুই এবার খেয়ে ফেলছিস নাকি? আমাকে কেন খেতে হবে? এ বাড়িতে একটা রাক্ষস বসে রেখেছো না? সেই রাক্ষস ওই যে বাইরে সিঁড়ি ঘরের নিচে সুন্দর করে তোমার ইলিশ মাছের লেজটা খেয়ে ফেলছে। রাক্ষস? এই, ওই যে বিড়ালটা, ভোমা বিড়াল, যেটা মাঝে মাঝে আসে। হ্যাঁ, যেই বিড়ালটার নাম আমাদের শাশুড়ি আম্মা, সে সিঁড়ি ঘরের নিচে বসে বসে তোমার লেজটা খাচ্ছে, আরামসে গোগ্রাসে গিলছে। যাও, তোমার আজকে আর ইলিশ মাছের ভর্তা করতে হবে না। কি? ওই বুড়ি ইলিশ মাছের লেজা খেয়ে ফেলছে? ওই বুড়ির এত বড় সাহস, আমাকে না বলে খেয়ে ফেলছে, একটা বড় জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। আজকে খবর আছে, ওই বুড়ির আজকে খবর আছে। কত বড় সাহস, কিভাবে না বলে ইলিশ মাছের লেজের মধ্যে হাত দেয়, আমিও দেখবো। ওর হাত আমি কেটে ফেলবো। কি বলছো ভাবি? বাড়িটা তো ওনার যখন যেমন চাই উনি তাই করে। উনি কি তোমার আমার কথা কখনো শুনে? তোমার আমার কথা কখনো ভাবে? ওনার তো যখন যেমন চাই উনি তখন তাই করে। ওনার মন চেয়েছে, উনি ইলিশ মাছের লেজটা খেয়ে ফেলেছে। পেটের মধ্যে পাড়া দিয়ে তারপরে ইলিশ মাছের লেজ বের করব। শোন, হাতে নাতে ধরি, তারপর ওর বিচার আছে। তোর এত বড় সাহস, তুই যে ইলিশ মাছের ল্যাঞ্জাটা খাচ্ছিস, হ্যাঁ? অনুমতি নেওয়া লাগে না? তুই যে ইলিশ মাছের ল্যাঞ্জাটা নিলি, নিয়ে খাওয়া শুরু করলি, অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? তোর এত বড় সাহস, তুই ইলিশ মাছের ল্যাঞ্জা খাচ্ছিস? দাও, বড় ভাই, বেশি করে দাও, 2-4টা চড় লাগিয়ে দাও। আরে আমাদের জীবনটা একদম নরক বানিয়ে ছেড়েছে। খেতে খেতে আমাদের সব কিছু শেষ করে দিয়েছে, শেষ পর্যন্ত চুরি করা শুরু করেছে। না না বৌমা, এটা চুরি করতেছো কেন? আমি আমার ছেলের সংসার থেকে একটু মাছই খাইলাম, এই জন্য তোমরা দুজনে আমার এমন করে অপমান করবা। ছেলের সংসার আছে? তোর ছেলে যখন বিয়ে করছে না, তার সংসারটা আমাদের হাতে
হাতে তুলে দিতে, বুঝতে পারছস? ইচ্ছা করতেছে তোর গলা টিপে তারপরে মাছ বের করি। যতখানি খাইছস ততখানি বের করতে ইচ্ছা করতেছে। কত বড় সাহস, ইলিশ মাছের লেজটা রেখে দিছি, তোর ছেলে ভর্তা খেতে চেয়েছে, সেই জন্য ভেবেছিলাম রাত্রে ভর্তা খাবো। তুই তো আমাদের সবার রিজিক এভাবে মেরে দিলি। এই মেরে দিলি কিসের জন্য? আমার ভুল হয়ে গেছে বৌমা, আমার ভুল, আর কোনোদিন খাবো না, আমি আর কোনোদিন খাবো না। আমার দেখেছো ভাবি, চোরের মার বড় গলা, একে তো চুরি করেছে, তারপর আবার বলছে খাবো না খাবো না। ভুল, তাই না? তুই ভুল করেছিস। তুই তো সব সময় বলিস যে বৌমা আমি ভুল করেছি, ভুল হয়েছে, কিন্তু ভুলটা আবার দ্বিতীয়বার করিস। এই ভুল যাতে নেক্সট টাইমে না করতে পারিস সেই জন্য ব্যবস্থা করতেছি, তোকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। এই ছোট চল। তুমি এখানে বসে হিসাব নিকাশ করছো, ওদিকে তো তোমার মা হিসাব নিকাশে ভুল করে ফেলছে। কি করেছে মা? ইলিশ মাছের লেজা চুরি করে খেয়েছে। ইলিশ মাছের লেজ খেয়েছে? তুমি কি ভর্তা করনি ওটা? ভর্তা কি করে করব? করার সুযোগ পেয়েছি। ভেবেছিলাম রাতে ভর্তা করব, দুপুরে আলু ভর্তা করেছি, রাতে ইলিশ মাছের লেজা ভর্তা করব। তার আগেই তোমার মা কি করেছে? রান্নাঘর থেকে ইলিশ মাছের লেজা চুরি করে নিয়ে খেয়ে ফেলছে। এটা তো সে খুব অন্যায় করেছে। সে জানে ইলিশ মাছের লেজা ভর্তা আমার খুবই পছন্দের, সে কিনা সেই লেজটা চুরি করে খেয়ে ফেললো। একটা মা হয়ে কি করে সন্তানের প্রিয় জিনিসটাকে চুরি করে খায় সেটা তো আমি বুঝতে পারছি না। তোমার মা বলেই পারে, বুঝতে পেরেছো? তোমার মার মধ্যে তো দয়া মায়া বলতে কিচ্ছু নেই। সে তো এইটা ভাবে না যে আমার ছেলে খাবে, আমার ছেলের বউ খাবে, এই জিনিসটা রেখে দেই বা তাদের কাছ থেকে অনুমতি নেই। তোমার মা তো অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করে না। আমরা যদি হাতে নাতে গিয়ে না ধরতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে সে খেয়ে ফেলছে। সে তো বলতো যে বিড়াল এসে খেয়ে ফেলছে, বিড়ালের উপরে দোষটা চাপিয়ে দিত। এমন মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, লজ্জায় বউদের কাছে মাথা কাটা চলে যাচ্ছে। কি করব তুমি বলো আমাকে। লজ্জা তো আমারও হয়, কারণ ওনাকে শাশুড়ি বলে পরিচয় দিতে কিছু তো বলতেও পারি না, বললে তো তুমি মনে কষ্ট পাবা। শোনো, তোমার মাকে কিন্তু এই জন্যই আমাদের বাড়িতে কিন্তু নিয়ে যাই না, কারণ আমাদের বাড়িতে কত দামি দামি জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে। তোমার মা যদি তার একটা চুরি করে আর সেটা যদি ধরা পড়ে তাহলে আমার বাপের বাড়িতে মান সম্মান কিচ্ছু থাকবে না। সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যায়নি। কিন্তু তোমার মা কি করলো? নিজের বাড়িতেই নিজে চুরি করলো। কাজটা কি ঠিক করছে? ঠিক বলেছো, যে নিজের বাড়িতে চুরি করতে পারে সে তো আমার শ্বশুর বাড়িতে গিয়ে আরো চুরি করবে। কি করব বলো তো এখন? বিচার করতে হবে, অনেক বড় বিচার করতে হবে। কারণ আজকে ইলিশ মাছের লেজা চুরি করছে, কালকে দিনা আমার সোনার নেকলেস চুরি করবে, ঠিক আছে? পরে আস্তে আস্তে তোমার মা একটা বড় চোর হবে। এই চোরকে নিয়ে আমি একই ছাদের নিচে থাকতে পারবো না। তুমি যদি এইটার একটা সূক্ষ্ম বিচার না করো তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আমি আজকেই ব্যাগ ট্যাগ নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব। আহা, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি। তোমার অধিকার আমার কাছে সবার আগে। আমার মায়ের বিচার হবে, অবশ্যই হবে, আর বাড়তে দেওয়া যায় না। তবে এক কাজ করি, চেয়ারম্যান চাচাকে বাসায় ডেকে পারিবারিকভাবে আমরা একটা বিচার করে ফেলি। যা করার করো, চেয়ারম্যানকে ডাকো বা পঞ্চায়েতকে ডাকো, যেটাই ডাকো একটা বিচার করো, ন্যায্য বিচার করো। না, পঞ্চায়েত ডাকা যাবে না, চেয়ারম্যানকে ডাকতে হবে। তুমি যাও, আমি চাচাকে ফোন দিচ্ছি। ঠিক আছে। ওগো শুনছো? এই যে আমার হয়েছে যত জ্বালা, সারাদিন বসে বসে মোবাইল টিপবে, ওদিকে যে কি কাহিনী ঘটে গেছে সেগুলো তুমি কিছু জানো? আরে হয়েছেটা কি বলবা তো, না বললে আমি জানবো কি করে? তোমার মা, তোমার গুণধর মা ইলিশ মাছের ল্যাঞ্জা খেয়ে ফেলেছে। বড়ভাবে একটা ইলিশ মাছের লেজ রেখেছিল রাতে ভর্তা করবে বলে। ইসরে, বড়ভাবের কত শখের লেজের ইলিশ মাছটা, অথচ তোমার মা দিব্যি বলা নেই করা নেই চুরি করে সে মাছটার লেজটা খেয়ে ফেলেছে। আচ্ছা, তুমি আমাকে বলছো, আমি বিষয়টা শুনছি, কারণ আমি তো এই ফ্যামিলির দিন শেষে ছোট ছেলে, তাই না? আমার বড় তো কেউ না কেউ আছে, আমার ভাইয়া আছে। আমি বিষয়টা ভাইয়ের সাথে কথা বলে দেখবো, অবশ্যই এর একটা বিহিত করবই। তুমি টেনশন নিও না, ঠিক আছে? তুমি একদম টেনশন মুক্ত থাকো, আমি ভাইয়ার সাথে কথা বলে এর একটা ফয়সালা নিব। তুমি যদি এর কোনো বিহিত না করো, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। আজকে এইটা চুরি করবে, কালকে সেইটা চুরি করবে, এই সংসারে থাকতে থাকতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এর একটা বিহিত করতে হবে। যাও যাও, তুমি যে আগে বড় ভাইয়ের সাথে কথা বলো। কি বাবা আমার, তুমি এত টেনশন নিচ্ছ কেন, এত চেঁচাচ্ছ কেন? আমি বললাম তো ভাইয়ার সাথে কথা বলে এর একটা বিহিত নিবই। আরে বাবা,
যাও তো, আমার সাথে কথা না বলে যাও, বড় ভাইয়ের সাথে কথা বলো। আর আমাকে সময় তো দিবা রে ভাই, আমি যাচ্ছি তো ভাইয়ের সাথে কথা বলার জন্য, এত ব্যস্ত হয়ে। এইভাবে বাড়ি থেকে যদি চুরি করে খাই, সে বাড়িতে তো আমি থাকবোই না। দরকার হলে আজই আমি ব্যাগটা গুছিয়ে বাপের বাড়িতে চলে যাব, তাও এই বাড়িতে আর থাকবো না। ভাইয়া তুমি এখানে বসে বসে কি করছো? আর এদিকে কি না কি ঘটে যাচ্ছে তোমার কোনো খোঁজ খবর আছে? হ্যাঁ রে, সবই তো শুনছি দেখছি। এবার আমাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। হ্যাঁ, কিছু একটা করো। দেখ, মা যেভাবে আমাদের দুই ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করছে, আমাদের কিন্তু এভাবে বাড়তে দেওয়া যায় না। আমি সবসময় দেখেছি ভাইয়ের বইয়েরা মানে জায়েরা ঝগড়া করে। তোর আর আমার বইয়ের নেচার একই রকম, দুজন দুজনের বান্ধবীর মতো হয়ে গেছে। কিন্তু ওদের চোখের কাটা হয়ে গেছে আমাদের মা। কিন্তু আমরাও কি করব বল? শেষ পর্যন্ত তো এই বউকে নিয়েই সংসার করতে হবে। ওদের দোষ যদি আমরা ধরতে যাই, তাহলে শান্তিতে সংসার করে খেতে পারবো না। আমাদের মতো ছেলেদের কাছে বিয়েটা একটা 60 বছরের জেলের মতো, যে জেলে আমাদের থাকতেই হবে। সেক্ষেত্রে মাকে, বাবাকে, ভাই, আত্মীয় স্বজন এদের কিচ্ছু আসা যায় না। আমাদের কাছে আমাদের স্ত্রীরাই বড়। মা জাহান্নামে যাক, মাকে আমরা জেলে দিয়ে দিই, কিন্তু বউ নিয়ে আমাদের সুখে সংসার করতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভেবে দেখেছি, মা তো 2 দিন পরে মারা যাবে, কিন্তু আমাদের জীবনের শেষ পর্যন্ত তো আমাদের বউকে নিয়েই থাকতে হবে। তো আমাদের একটা বিহিত করার দরকার। আর সেদিকে তুমি হচ্ছে আমার বড় ভাই, আমাদের ফ্যামিলি সবার বড়। অবশ্য তোমাকে একটা ডিসিশন নিতে হবে যে আমরা এখন কি করব, এখান থেকে আমরা কিভাবে রেহাই পাবো। এর একটা বিহিত যদি না করো, তাহলে তো আমরা বউদের যন্ত্রণায় ওদেরকে নিয়ে সংসার করতে পারবো না, ওরা চলে যাবে। তুই ঠিক বলেছিস। আমাদের ভুলে যেতে হবে ওই মায়ের গর্ভে আমাদের জন্ম হয়েছিল। আমাদের ভুলে যেতে হবে ওই মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি। আমাদের তো আমাদের বইয়ের কথাই চলতে হবে। এই যে চলছি তো, নিজের জীবনটাকে একটা উপহাস তৈরি করে ফেলেছি। চোখের সামনে মাকে নির্যাতন। আরে বাদ দে, কি হয়েছে? মা তো মায়ের বিচার করতে হবে। চেয়ারম্যান চাচাকে ডাকবো আমি। হ্যাঁ ভাইয়া, তাই করো। হ্যাঁ, পার্সোনালি একটা বিচার করে চেয়ারম্যান চাচা যা বলে তাই করবো। আমাদের আগে সংসার টিকাতে হবে, এরপরে হচ্ছে মা। তো ভাইয়া, তোমার মুখের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। তোমার বউ, আমার বউ, আমাদের ফ্যামিলি সবাই। ঠিক আছে, তাহলে তাই হোক। আমি চেয়ারম্যান সাহেবকে ডাকি। চেয়ারম্যান সাহেব, আমার পারিবারিক একটা বিচার করার জন্য আপনাকে ডাকা হয়েছে। আসলে মাকে নিয়ে আর কি বলবো, মায়ের বিচার তো আর গ্রামের পঞ্চায়েতে করা যায় না। আপনি আমাদের কাছের মানুষ, তাই আপনাকে বাড়িতে ডেকেছি। আপনি একটা বিচার করে দিন। তোমার মার বিচার আমি করব? কিসের বিচার করব কও? তার অন্যায়ের তো আর শেষ নেই। আমরা তো নেহাতি ভালো মেয়ে দেখা তাকে কখনো কোনো কিছু বলি নাই। এখন তো আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই জন্য আপনাকে ডাকতে বাধ্য হয়েছি। আপনি একটা বিচার করেন তো। বড় ভাবি ঠিকই বলেছে চেয়ারম্যান সাহেব। আপনি জানেন না আমাদের শাশুড়ি আমাদেরকে কিভাবে অত্যাচার করে। একের পর এক আমাদের দুই বউকে অত্যাচার করেই যায়। আমরা তো দুই বোন নিহাতে ভালো বলে এতদিন সংসার করছি। আপনি জানেন না চেয়ারম্যান সাহেব, আমার শাশুড়িকে যখন রান্না করতে দেই, উনি রান্নাঘরে রান্না করে সবার আগে নিজের পেট উদার করতে করে, তারপরে আমাদের খেতে দেয়। আর তাছাড়া বাদই দিলাম, ওনার তো একের পর এক বাহানা লেগেই থাকে। আজকে বড় ছেলের কাছে তো কালকে ছোট ছেলের কাছে, আজকে বড় বউর কাছে তো কালকে ছোট বউর কাছে। এমন কিছু নাই যে উনি করে না। প্লিজ চেয়ারম্যান সাহেব, আপনি একটু বিহিত করেই যাবেন আজকে। হ্যাঁ, একটা বিহিত কিন্তু করতেই হবে। আর তার অবস্থা দেখেন, আমার মনে হচ্ছে কি তার পেটের মধ্যে রাক্ষস আছে। এত পরিমাণ খাবার খায়, আর শরীরের দিকে একটু তাকাই দেখেন কি পরিমাণ মোটা হইতেছে। আর কয়েকদিন পরে হাত্তি হয়ে যাবে, নিজের চেহারা আর নিজে দেখতে পারবে না মোটার জন্য। চেয়ারম্যান চাচা, আপনি যেহেতু আসছেন, আমাদের এই পারিবারিক অশান্তি থেকে আপনি আমাদেরকে একটু মুক্ত করেন। আমরা আর নিতে পারছি না মায়ের জ্বালা যন্ত্রণা। আমাদের ফ্যামিলিটাকে একদম মানে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিচ্ছে। প্লিজ আপনি আমাদের এটা একটা বিহিত করেন আপনি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি বলেন তো, আমার মা সারাক্ষণ বলে
কুলাঙ্গার সন্তান পেটে ধরেছি, কুলাঙ্গার সন্তান পেটে ধরেছি। আমি কি একবারও তার কাছে গিয়েছিলাম, হাত জোর করে বলেছিলাম আমাকে পেটে ধরো, আমাকে জন্ম দাও? আমি কোনোদিন বলিনি। তারপরে নিজে নিজে স্বেচ্ছায় জন্ম দিয়ে এখন আমাকে কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার সন্তান। তোরা থাম চেয়ারম্যান সাহেব, আমি বলতেছি আমি তো অনেকদিন মাছ খাই না, ভুল করে একটু মাছ খাইয়ে ফেলেছিলাম ওদেরকে না বইলা, এটাই আমার অপরাধ। আমি সাধারণ মাছ খাই না তো, ইলিশ মাছ খাইছি, ইলিশ মাছ। ইলিশ মাছ কেন খাইছিলাম আমি? কেন আমি ভুল করে খাইছি, আমার মরণ হয় না কেন? দেখেছেন, দেখেছেন চেয়ারম্যান সাহেব, অপরাধী নিজের মুখে সবকিছু স্বীকার করেছে। ইলিশ মাছের লেজাটা খেয়ে ফেলেছে, যেটা আমি খুব শখ করে ওকে বলেছিলাম ভর্তা করার জন্য। এর বিচার মাছ দিয়ে আপনাকে করতে হবে। তোমার মা তো মস্ত বড় অপরাধ করছে। ঠিক আছে, তোমার মারে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘোরাও। দারুণ বুদ্ধি দিয়েছে তো। হ্যাঁ, ওনার এই কথাটা কিন্তু পছন্দ হয়েছে। জুতার মালা যদি গলায় দিয়ে ঘুরাই তাহলে ওনার লজ্জা শরম হইবে, এই ধরনের নোংরা কাজ চুরি চামারি আর কখনো করবে না। হ্যাঁ ভাইয়া, আমরা দেরি করতেছি কেন? তাড়াতাড়ি। আর যেহেতু চেয়ারম্যান নিজেই বলে গেছে, এলাকার লোকজন আমাদের কেউ কিছু করবে না, এটাই মুখ্য সুযোগ। চলো তাড়াতাড়ি জুতার মালা বানাই। ভাই গো, কি আর বলবো দুঃখের কথা। ফুলা দুইটা জন্ম দিছিলাম, কত আশা করে লেখাপড়া শিখাইলাম, বুকে আগলায় রাখলাম, কত আশা ছিল আমার দিন খুব সুখে যাইব। দুইটা পোলারে বিয়ে করে ঘরে লক্ষ্মী দুইটা বউ আনবো, নিজে পছন্দ করে বিয়ে করাইলাম। আর সেই বউ দুইটা আমারে কোনো সম্মান করে না, সব সময় তুজতাজ করে কথা বলে, খাবার দিতে চায় না, খাবারগুলো রান্না করে নিজেরা আগে খায় ফেলে। একবারও জিজ্ঞেস করেন না যে মা আপনি কি খাইবেন, খাইছেন না না খাইছেন, কিচ্ছু জিজ্ঞাসা করে না। কত কষ্ট করলাম বাচ্চা দুইটার জন্য, আর এখন আমার এই অবস্থা, এত অবহেলা। কি বলবো ভাবি, আপনার ছেলেরা হচ্ছে অমানুষ। এই কারণে ভাই মরে যাওয়ার আগে সব সম্পত্তি আপনারা লিখে দিয়ে গেছে। আপনার একটা বুদ্ধি আমি দিই, আপনি এই সম্পত্তি, সব সম্পত্তি গাড়ি বাড়ি যা আছে সব বিক্রি করে ব্যাংকে রাখেন। ব্যাংকে যে ইন্টারেস্ট পাইবেন সারা জীবন আপনি বসে খাইতে পারবেন। কিন্তু আমি আমার পোলাগোর সাথে এইরকম কাজটা কেমনে করব, এরকম অবিচার কেমনে করব? আমি তো মা হয়ে এটা করতে পারবো না, আমি তো ওদেরকে পেটে ধরছি। না না ভাই সাহেব, আমার যত কষ্টই হোক আমি এটা করতে পারব না। দেন ভাবি, কত রকম আপনাকে আমি বোঝাইলাম, আপনি আমার কথা শুনলেন না। এই পোলারা একদিন আপনাকে জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরাইব। আমার কথাটা আপনি মিলেই নিয়েন।